স্টুডেন্টরা, আজকে জিওগ্রাফিতে আমরা জানবো দিনরাত এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে। তো জিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরীক্ষার দিক দিয়ে। সামনে অনেক পরীক্ষা আসছে, বিসিএসও আছে, আসতে চলেছে, এছাড়া সিজিএল আছে, আরআরবির পরীক্ষা আছে, জেইটি আছে। তার জন্য জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখান থেকে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন দেয়। তো আমরা জিওগ্রাফিকে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? তো আজকে যে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলোকে তোমরা নোট ডাউন করবে, ওখান থেকেই কোশ্চেন দেবে পরীক্ষায়, ডাইরেক্টলি ওখান থেকেই কোশ্চেন তুলে আনবে। আর এই পার্টটা শেষ হওয়ার পর আমরা আস্তে আস্তে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ঢুকে যাবো, যেটা আমাদের মেন মটো, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসবে, ঠিক আছে, পরীক্ষায়। তো ঠিক আছে, দেখে নিই আমরা কী করবো। দিনরাত এবং জলবায়ুর পরিবর্তন আজকে আমরা পড়বো। তো দিনরাত এবং জলবায়ুর পরিবর্তন এই দুটো কারণের জন্য হয়। কী কী কারণের জন্য হয়? পৃথিবীর ঘূর্ণনের ফলে। তো পৃথিবী একটা নিজের অক্ষের চারিদিকে ঘোরে। দুই রকমের ঘূর্ণন আছে পৃথিবীতে, একটা নিজের অক্ষের চারিদিকে ঘোরে, আর একটা সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক আছে? তো পৃথিবী যখন নিজের অক্ষের চারিদিকে ঘোরে, সেটাকে আমরা ঘূর্ণন গতি বা দৈনিক গতি বলি। কি বলি? ঘূর্ণন গতি বা দৈনিক গতি। দৈনিক গতি, দৈনিক গতি, ঠিক আছে, বা ঘূর্ণন গতি। কারণ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, ঠিক আছে, নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটাকে আমরা বলি ঘূর্ণন গতি বা দৈনিক গতি। এবং এইটা ঘুরতে সময় লাগছে পৃথিবী 23 ঘন্টা এবং 56 মিনিট। 23 ঘন্টা এবং 56 মিনিটে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার পাক খায়, লাট্টুর মতো পাক খেয়ে থাকে। তো এটার ফলে কি হয়? এই দৈনিক গতির ফলে দিন রাতের পরিবর্তন হয়, ঠিক আছে? যখন পৃথিবী নিজের অক্ষের চারদিকে লাট্টুর মতো পাক খায়, এর ফলে বা দৈনিক গতির ফলে বা ঘূর্ণন গতির ফলে দিন এবং রাতের পরিবর্তন দেখতে পাই, অর্থাৎ আমরা দিন এবং রাতকে দেখতে পাই, ঠিক আছে? আরেকখানা হচ্ছে কি, এটা হলো দৈনিক গতি, আর এটা হচ্ছে পরিক্রমণ গতি, ঠিক আছে? আর এটাকে কি বলা হয়? পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। কেন বার্ষিক গতি বলা হয়? কারণ পৃথিবী সূর্যের চারিদিকে আবার ঘুরছে, তাই জন্য এটাকে পরিক্রমণ, এবং এই ঘোরাতে 1 বছর সময় লাগছে, তাই জন্য এটাকে বার্ষিক গতি বলা হয়। আর এটাকে দৈনিক কেন? এটা প্রতিদিন, অর্থাৎ 24 ঘন্টায় পৃথিবী নিজের অক্ষের চারিপাশে একবার ঘুরে ফেলছে, তাই জন্য এটাকে দৈনিক গতি বলা হয়, ঠিক আছে, প্রতিদিনের রেসপেক্ট। আর এটা কি হলো? পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পরিক্রমণ গতি বা বার্ষিক গতি, ঠিক আছে? এটাতে সময় লাগছে 365 দিন এবং 6 ঘন্টা। মোটামুটি ভাবে সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন এবং 6 ঘন্টা, ঠিক আছে? এবং এটার ফলে কি হয়? ওয়েদার চেঞ্জ হয়। এই দ্বিতীয়টা কিসের জন্য হয়? দ্বিতীয়টার ফলে কি হয়? জলবায়ুর পরিবর্তন হয় বা ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর প্রথমটার ফলে কি হয়? দিন রাতের পরিবর্তন হয়। দৈনিক গতির জন্য দিন রাতের পরিবর্তন হয়, যেটা করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট। এবং দ্বিতীয়টা, যেটা সূর্যের চারিদিকে একবার পৃথিবী পাক খায়, সেটাতে সময় লাগে 365 দিন এবং 6 ঘন্টা। এবং এর ফলে কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে ডাইরেক্টলি, ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে 365 দিন 6 ঘন্টা। এবার কিভাবে কি হচ্ছে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে? কিভাবে দিন রাত হচ্ছে এবং কিভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমরা দেখছি। একটা গল্প আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিক্রমণ গতির ফলে 365 দিন 6 ঘন্টা আমাদের সময় লাগে, ঠিক আছে, সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে। কিন্তু আমরা ক্যালেন্ডারে 365 দিন 6 ঘন্টা কি দেখতে পাই না তো? ক্যালেন্ডারে কতদিন থাকে? আমাদের 365 দিন থাকে, তাই না? 365 দিন আমাদের ক্যালেন্ডারে থাকে। তাহলে এই 6 ঘন্টাটা যাচ্ছে কোথায়? এই 6 ঘন্টার হিসাবটা কোথায় আছে? যখন 4টে বছর অতিক্রম করে, 4টে বছর, মানে 1 2 3 4 এভাবে 4টে বছর অতিক্রম করে। আচ্ছা, 4টে বছর, একটা বছরের ভ্যালু এটা, 4টে বছরে এটাকে যদি আমি গুণ করি 365 ইন্টু 4 আর 6 ইন্টু 4, তখন এটা 6 ইন্টু 4 গুণ হয়ে কত হয়? 24 ঘন্টা হয়ে যায়। আচ্ছা, প্রতি বছরে যখন 6 ঘন্টা করে জমছে, 4 বছর পরে এই 6 ঘন্টা জমতে 24 ঘন্টা হয়ে যাবে, মানে একটা দিন হয়ে যাবে, বোঝা যাচ্ছে? মানে সাপোজ এই বছরে আমার, এটা হচ্ছে 2020 সাল যখন ছিল, তখন আমার লিপ ইয়ার ছিল। 21 সালে আমার কি হয়েছিল? 6 ঘন্টা জমলো, 365 দিনের পরে 6 ঘন্টা জমলো। 22 সালে আবার 6 ঘন্টা জমলো, ঠিক আছে, 12 ঘন্টা হয়ে গেল। 23 সালে আবার 6 ঘন্টা জমলো, ঠিক আছে, তাহলে হয়ে গেল 18 ঘন্টা। আর 24 সাল, এখানে আরো 6 ঘন্টা মিলিয়ে হয়ে গেল 24 ঘন্টা, তার মানে একটা দিন। ওই জন্য প্রতি 4 বছরে একখানা দিনের তারতম্য দেখতে পাওয়া যায়। এই জন্য প্রতি 4 বছর অন্তর আমাদের ক্যালেন্ডারে লিপ ইয়ারকে নিয়ে আসা হয়েছে। কাকে নিয়ে আসা হয়েছে? লিপ ইয়ার। এই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের একটা দিনকে বাড়িয়ে দেওয়া হয় এবং এই 6 ঘন্টাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয় 4 বছর পরে। বুঝা গেল? লিপ ইয়ারকে কেন আনা হয়েছে? এই কারণটার জন্য লিপ ইয়ার আনা হয়েছে। লিপ
ইয়ারকে আনা হয়েছে, ঠিক আছে। এই কারণটার জন্য এই 6 ঘন্টার জন্য লিপ ইয়ারকে আনা হয়েছে। এই 6 ঘন্টার জন্য লিপ ইয়ারকে কেন আনা হয়েছে? এই লিপ ইয়ারের মাধ্যমে 4 বছর অন্তর যে 24 ঘন্টা সময়কালটা আসছে, সেই সময়কালটাকে লিপ ইয়ারের মাধ্যমে অ্যাডজাস্ট করে লিপ ইয়ারের একটা দিন বাড়িয়ে 365-র বদলে 366 দিন করে দেওয়া হয়, এবং সেটাকে করা হয় ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। ফেব্রুয়ারি মাসে 29 তারিখ যে ক্যালেন্ডারে থাকবে সেই ক্যালেন্ডারটা হচ্ছে লিপ ইয়ার, সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। ক্যালেন্ডার না, বছরটা হচ্ছে লিপ ইয়ার, ঠিক আছে। বোঝা গেল? তাহলে এইভাবে 6 ঘন্টাকে অ্যাডজাস্ট করা হচ্ছে প্রতি 4 বছর অন্তর, ঠিক আছে, প্রতি 4 বছর অন্তর। তো দৈনিক বা পরিক্রমণ গতি বুঝতে কোনো অসুবিধা নেই কারণ, আশা করি। আচ্ছা, এইবার দেখবো পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে একটা কক্ষপথে ঘুরছে, যেটাকে এলিপ্টিক্যাল বলা হয় বা স্লাইডলি ওভাল, অর্থাৎ বাংলায় ডিম্বাকার। পাতি বাংলায় কি বলা হয়? ডিম্বাকার একটা কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। ডিম্বাকার একখানা কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো এটা পৃথিবীর দুটো পজিশন সূর্যের রেসপেক্টে। একটা পজিশনে কি দেখতে পাচ্ছি আমরা? পৃথিবী কিন্তু সূর্যের খুব কাছাকাছি চলে আসছে, এটা হচ্ছে সূর্যের খুব কাছাকাছি পৃথিবী চলে আসছে। আরেকটা পজিশনে কি দেখতে পাচ্ছি? পৃথিবী কিন্তু সূর্যের থেকে একটু দূরে চলে যাচ্ছে, সূর্যের পজিশন থেকে পৃথিবী একটু দূরে থাকছে, ঠিক আছে। দুখানা পজিশন আমরা দেখতে পাই। যখন পৃথিবী এই কন্ডিশনে থাকে তখন সূর্যের কাছাকাছি অবস্থায় থাকে, আর পৃথিবী যখন এই কন্ডিশনে থাকে তখন সূর্যের থেকে দূরে থাকে, ঠিক আছে। এই যে কাছাকাছি যে কন্ডিশনটা, সেটা দেখতে পাওয়া যায় 3 জানুয়ারি, জানুয়ারির 3 তারিখে, এবং সেই কন্ডিশনটার নাম দেওয়া হয়েছে পেরিহিলিয়ান। এই নামে কিছু নেই, সব বোঝাতে, ঠিক আছে। নাম তো রেখে দিয়েছে নিজের মধ্যে, পেরিহিলিয়ান বা অনুসুর, ঠিক আছে। কি নাম দেওয়া হয়েছে? অনুসুর। অনুসুর কথার মানে কি? পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি কন্ডিশনে চলে এসেছে, এটাই হচ্ছে অনুসুর। আর এর উল্টোটা মানে দূরে যাচ্ছে, অপসুর। অর্থাৎ 4 জুলাই কি হচ্ছে? পৃথিবী সূর্যের সবচেয়ে দূরে যাচ্ছে। এই পজিশনটার নাম দিয়ে দেওয়া হয়েছে অপসুর। আর একটা জিনিস মনে রাখবে, একটা ভালো জিনিস বলে দিই, যে কোনো পজিশনের মধ্যে ডিফারেন্স 6 মাসের থাকে। দেখো, এটা জানুয়ারি, এটা হচ্ছে জুলাই। ঠিক ওয়েদার চেঞ্জেও এই জিনিসটাই আমরা দেখতে পাবো। জানুয়ারি আর জুলাই দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক 6 মাসের ডিফারেন্স। যে কোনো পজিশনের মধ্যে কিন্তু 6টা মাসের ডিফারেন্স থাকে, ঠিক আছে। এটা ওয়েদার চেঞ্জে আরও ভালো করে বুঝতে পারবো। তা কী বুঝলাম? পৃথিবী সূর্যের চারিদিকে একটা ডিম্বাকার পাতে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এবার পৃথিবী যে কন্ডিশনে সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসছে, সেটাকে আমরা বলি অনুসুর বা পেরিহিলিয়ান। আর যে অবস্থায় পৃথিবী সূর্যের থেকে সবচেয়ে দূরে চলে যাচ্ছে, সেটাকে আমরা অপসুর বা অ্যাপিহেলিয়ান বলে থাকি। এবং কোশ্চেন দেয় এই ডেটগুলোর থেকে, পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করে কোশ্চেন, পেরিহিলিয়ান বা অনুসুর কোন দিনে দেখা যায়? 3 জানুয়ারি, ঠিক আছে। আর অ্যাপিহেলিয়ান কোন দিনে দেখা যায়? 4 জুলাই, ঠিক আছে। এখান থেকে কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন দেয়, এটা মনে রাখতে হবে। অনুসুর কোন ডেটে হয়, অপসুর কোন ডেটে হয়। তোমরা বিসিএস এর প্রিভিয়াস ইয়ার তুলে দেখবে, এখান থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। আমরা অনুসুর আর অপসুর সম্বন্ধে জেনে নিলাম। এরপর দেখবো আর্থের সম্বন্ধে একটুখানি ডিটেলসে দেখবো, দিন রাত কীভাবে হচ্ছে, ওয়েদার চেঞ্জ কীভাবে হচ্ছে, বা ডিটেলসে দেখার চেষ্টা করবো। সেটা হচ্ছে, এটা সাপোজ ধরলাম যে এটা আমাদের পৃথিবী, প্রিয় আর্থ, ঠিক আছে। এর মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটাকে আমরা বলি অ্যাক্সিস। কি বলা হয়? মাঝখান দিয়ে যে লাইনটা যাচ্ছে এটাকে বলা হয়, এই মাঝখানে এই লাইনটাকে বলা হয় অ্যাক্সিস, ঠিক আছে। এই মাঝখানের লাইন কিন্তু, ঠিক আছে, মাঝখানে এই লাইনটাকে অ্যাক্সিস বলা হয়, ঠিক আছে। এই লাইনটাকে অ্যাক্সিস বলা হয়, ঠিক আছে। মাঝখানের লাইনটাকে কি বলা হয়? অ্যাক্সিস। এবার গল্প যেটা হচ্ছে, এই অ্যাক্সিস যদি মাঝখান বরাবর যায়, তাহলে পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাই তো? অ্যাক্সিস যদি মাঝখান বরাবর যায়, পৃথিবীকে সমান 2 ভাগে ভাগ করেছে। এবং যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কোন দিক থেকে? ওয়েস্ট টু ইস্ট, বা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবী, ঠিক আছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, ফলে সূর্যোদয় পূর্বের দিকে দেখতে পাওয়া যায়। এটা একটা স্টার মে লিখে নেবে, কোশ্চেন দেয়, ঠিক আছে। বাচ্চাদের কোশ্চেন কিন্তু দেয় পরীক্ষায়, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই জন্য সূর্যোদয় সবসময় পূর্ব দিকে দেখতে পাওয়া যায়। এদিক থেকে এদিকে ঘোরে, ফলে সূর্যোদয় এদিক থেকে হয়, আর ওদিকে অস্ত যায়, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ, তো কি বলছিলাম, এটা হলো অ্যাক্সিস। এবং যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, আর এটা যদি পৃথিবীর মাঝখান বরাবর অ্যাক্সিস থাকে বা থাকতো, তাহলে কি হতো? পৃথিবীর দিন রাত সব জায়গায় সমান হতো। অর্থাৎ যদি পৃথিবীতে একটা দিন 24 ঘন্টা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারতাম এই পাশে 12 ঘন্টার দিন, এই পাশে 12 ঘন্টার রাত, অথবা ভাইস ভার্সা। মানে সূর্য যদি এদিকে থাকে, তাহলে 12 ঘন্টার দিন এদিকে থাকবে,
12 ঘন্টা রাত এদিকে থাকবে। সেম এখানেও তাই হবে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, এখানেও তাই 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, বোঝা গেল। আবার যখন সূর্য ঘুরতে ঘুরতে মানে পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের অপোজিট প্রান্তে চলে যাবে, অর্থাৎ সূর্য যখন এদিকে থাকবে, সেম কেস দেখতে পাওয়া যাবে। এদিকে 12 ঘন্টার দিন থাকবে, এদিকে 12 ঘন্টার রাত থাকবে, এদিকে 12 ঘন্টার দিন থাকবে, এদিকে 12 ঘন্টার রাত। কিন্তু ব্যাপারটা এত সহজ না, তো ব্যাপারটা কি হয়েছে, কেন কঠিন? ব্যাপারটা কঠিনও না, বাট ব্যাপারটা এত সহজভাবে ঘটছে না, ঠিক আছে। মানে সব জায়গায় পৃথিবীতে দিন রাত কিন্তু সমান না, দিন রাতের তারতম্য দেখতে পাওয়া যায়। দিন রাতের চেঞ্জের ফলেই কিন্তু আমাদের ওয়েদারের চেঞ্জ আছে, গরম এবং শীত আছে। আমরা দেখি না, গরমকালে সূর্য অনেকক্ষণ পরে অস্ত যায়, অনেক 7টা বেজে যায়, 7:30 বেজে যায় সূর্য অস্ত যাচ্ছে। আমাদের এদিকে মুম্বাই গেলে সেই সময়টা দেখবে আরও পেরিয়ে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে সূর্য অস্ত যেতে যেতে। আর শীতকাল দেখবে কোথায় 5টার সময় অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা খেলতে যেতে পারি না মাঠে, ঠিক আছে। তো এই কারণটা কেন হয় সেটা আমরা দেখব। তো পৃথিবীর এটাকে মাঝখান দিয়ে যে লাইনটা যায় সেটাকে অ্যাক্সিস বলা হয়, ঠিক আছে। যদি মাঝখান বরাবর অ্যাক্সিস থেকে থাকতো তাহলে পৃথিবীতে কোনো প্রবলেমই ছিল না, সব দিকে কিন্তু 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত হতো, কোথাও কোনো চেঞ্জ হতো। কিন্তু হয়েছিল কি, পৃথিবী জন্মানোর সময় পৃথিবী যখন গঠন হচ্ছে সেই সময় বলা হয়ে থাকে যে মার্সের মতো, মানে মার্স মানে মঙ্গল গ্রহের মতো একটা অবজেক্ট বা অ্যাস্টেরয়েড এসে পৃথিবীকে ধাক্কা মারে, ফলস্বরূপ পৃথিবীকে ঝুঁকিয়ে দেয়, পৃথিবীকে একটুখানি ঝুঁকিয়ে টিল্ট করে দেয়, নিজের অক্ষের দিকে একটু ঝুঁকিয়ে দেয়। কতখানি ঝুঁকিয়ে দেয়? 23.5 ডিগ্রি পৃথিবীকে ঝুঁকিয়ে দিয়েছিল অ্যাস্টেরয়েডকে। কী করেছিল? 23.5 ডিগ্রি পৃথিবীকে সূর্যের দিকে ঝুঁকিয়ে দিয়েছিল, ঠিক আছে। এবার দেখা যাক পৃথিবী তাহলে বর্তমানে কোন কন্ডিশনে আছে। পৃথিবী অ্যাক্সিস এখন ঠিক এরকম তিরছাভাবে যাচ্ছে, তিরছাভাবে যে কোণটা তৈরি করে তাকে 23.5 ডিগ্রি বলা হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী এখন 23.5 ডিগ্রি নিজের অক্ষের ওপর ঝুঁকে আছে এবং ঝোঁকাটা সূর্যের দিকে আছে, ঠিক আছে, সূর্যের দিকে ঝুঁকে আছে, বোঝা যাচ্ছে। পৃথিবী 23.5 ডিগ্রি নিজের অক্ষের ওপর ঝুঁকে আছে। থাকার কথা ছিল এখন সোজা, কিন্তু গেছে এখন ঝুঁকে। এই সোজা এবং ঝোঁকার মাঝে যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা, এটাকে আমরা 23.5 ডিগ্রি বলে থাকি, ঠিক আছে, 23.5 ডিগ্রি কোণ তৈরি করেছে। এর ফলে কি হয়, দিন রাতের তারতম্য দেখা যায় বা পার্থক্য দেখা যায়, অর্থাৎ কোথাও দিন বড় দেখতে পাওয়া যায় এবং কোথাও দিন ছোট দেখতে পাওয়া যায় এই ঝোঁকার জন্য, ঠিক আছে। এবার সাপোজ পৃথিবী সূর্যের সামনে যদি থাকে, তাহলে পৃথিবীর এই পার্টটাতে কি হচ্ছে, গরম পড়ছে, এই পার্টটাতে গরম পড়ছে, গরমকাল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং গরমকাল পড়ার জন্য এখানে কি হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সূর্যের আলো ইকুয়েটারে সবসময় লম্বভাবে পড়ে। এটা ইকুয়েটার, ধরলাম 0 ডিগ্রি। ইকুয়েটার মানে হচ্ছে ভূমধ্য রেখা, পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা যাচ্ছে সেটাকে বলা হয় ভূমধ্য রেখা। ইকুয়েটারে সূর্যের আলো সবসময় তির্যকভাবে পড়ে বা লম্বভাবে পড়ে, তাই জন্য পৃথিবী এই ঝোঁকার জন্য ইকুয়েটারে কিন্তু কোনো প্রবলেম হয়নি। যেহেতু ইকুয়েটারে তির্যকভাবে পড়ছে সূর্যের রশ্মি, তাই ইকুয়েটারে সবসময় বা ভূমধ্য রেখায় সবসময় দিন ও রাত সমান থাকে। ভূমধ্য রেখায় দিন রাতের কোনো পরিবর্তন দেখতে পাওয়া যায় না। কোথায়? ভূমধ্য রেখায়। কারণ এই একমাত্র ভূমধ্য রেখারই কোনো প্রবলেম হয়নি পৃথিবী ঝুঁকে গেছে বলে। যেহেতু এটা মাঝখান দিকে আছে পৃথিবীর, ভূমধ্য রেখার আশেপাশে যে দেশগুলো আছে, তো ভূমধ্য রেখায় দিন এবং রাতের তারতম্য সবসময় সমান থাকে, ঠিক আছে। এরপরে যখনই আমরা উত্তরের দিকে উঠতে থাকি বা দক্ষিণের দিকে নামতে থাকি, তাহলে কি হয়, পৃথিবীর দিন রাতের তারতম্য দেখতে পাওয়া যায়। পজিশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ পৃথিবী সূর্যের কোন দিকে আছে তার উপর ডিপেন্ড করে ইকুয়েটর থেকে উপরের দিকে গেলে দিন বড় হতে থাকে অথবা দিন ছোট হতে থাকে। যখন পৃথিবী এরকম কন্ডিশনে চলে আসে সূর্যের যে দিন বড় হবে, সেই সময় ইকুয়েটর থেকে ওপরের দিকে গেলে, অর্থাৎ উত্তর গোলার্ধে দিলে যখন দিন বড় হয়, তখন নিচের দিকে দিন কিন্তু ছোট হয়, অর্থাৎ রাত বড় হয়, উল্টোটা হয়, বোঝা যাচ্ছে। পৃথিবীর পজিশনের উপর ডিপেন্ড করছে পৃথিবী সূর্যের কোন পজিশনের দিকে আছে। তারপর সূর্য যদি এখানে থাকে এবং সূর্য রশ্মি যদি এখন ট্রপিক অফ ক্যান্সারের দিকে পড়ে, গিয়ে পড়ে, তাহলে কি হবে, উত্তর গোলার্ধে এখন দিন বড় এবং গরমকাল দেখতে পাওয়া যাবে। এটা আমরা আরো ডিটেলসে পড়বো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আর পৃথিবী যদি সূর্যের অন্যদিকে থাকে, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে ট্রপিক অফ ক্যাপ্রিকনে সূর্যের আলো পড়বে, এটা কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখায় যদি সূর্য রেখা পড়ে, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়ে যাবে এবং উত্তর গোলার্ধে দিন ছোট হয়ে যাবে। এটা কিভাবে হচ্ছে আমরা ডিটেলসে পড়বো। এই যে দিন বড় বা ছোট হওয়া, এটা ডিপেন্ড করছে কার ওপর, পৃথিবীর নিজের অ্যাক্সিসের উপর 23.5 ডিগ্রি বেঁকে আছে বলে, টিল্ট আছে বলে। কিন্তু ইকুয়েটারে এর কোনো প্রবলেম পড়ছে না, যেহেতু ইকুয়েটার পৃথিবীর মাঝখান দিয়ে যাচ্ছে, তাই ইকুয়েটারে সূর্যের কিরণ সবসময় লম্বভাবে পড়ছে, সূর্যের কিরণ সবসময় লম্বভাবে পড়ে, তাই ইকুয়েটারে সবসময় দিন ও রাত
কি হয়, সমান থাকে, দিন ও রাত সবসময় সমান থাকে ইকুয়েটরে, ঠিক আছে। আচ্ছা, যখন যখন দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মকরক্রান্তি রেখার ওপর সূর্যের রশ্মি তির্যকভাবে পড়ে, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়ে যায়, রাত ছোট হয়ে যায়। উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়ে যায় এবং রাত ছোট হয়ে যায়। এখন সূর্যের রশ্মি যখন ট্রপিক অফ ক্যান্সারের ওপর লম্বভাবে পড়ে বা কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে, তখন কি হয়, অপোজিটটা হয়, অর্থাৎ উত্তর গোলার্ধে দিন বড় হয়ে যায় এবং দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়ে যায়, ঠিক আছে। এটাকে আমরা আরো ডিটেলসে পড়ব, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে ওয়েদার চেঞ্জ হয় সেটা কিভাবে হয়, ঠিক আছে। সেটা আমরা আঁকার মাধ্যমে বুঝে নেব। তো মাঝখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূর্যকে, ঠিক আছে, সূর্যকে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পৃথিবীর 4টে পজিশন দেখতে পাচ্ছি। ঘাবড়ানোর কিছু নেই, পজিশনগুলো আমি বলে দিচ্ছি আস্তে, ঠিক আছে। সূর্য, পৃথিবীর 4টে পজিশন। ধরলাম পৃথিবী প্রথমে এই কন্ডিশনে আছে, ঠিক আছে। তো আমরা একটা কি জিনিস জানি, এটা সাপোজ যদি পৃথিবী হয়, পৃথিবীর মাঝখান দিক 0 ডিগ্রি বা ভূমধ্য রেখা যায়, আর এর ওপরের লাইনটাকে কি বলে, ট্রপিক অফ ক্যান্সার, অলরেডি আমি পড়িয়ে ফেলেছি আগের লেকচারে, ঠিক আছে। এবং নিচের লাইনটাকে কি বলে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এটা কত ডিগ্রি ওপরে আছে আর এটা কত ডিগ্রি আছে দক্ষিণে, সব আমি বলে ফেলেছি, ঠিক আছে। এটা 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ। দেখো এই 23.5 ডিগ্রিও কেন হয়, কারণ পৃথিবী যেহেতু 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যের দিকে ঝুঁকে থাকে, তাই জন্য এই সব ভ্যালুগুলো 23.5 ডিগ্রি হয়। অর্থাৎ সূর্যের রশ্মিও 23.5 ডিগ্রি থেকে এই 23.5 ডিগ্রি অবধি কিন্তু ট্রাভেল করে। এই 23.5 ডিগ্রি যে ঝুঁকে আছে তার ফলেই কিন্তু এইসব ডিফারেন্স চলে এসছে, ঠিক আছে। সব কিছু বোঝার বিষয় আছে। যেহেতু পৃথিবী তার অক্ষের ওপরে 23.5 ডিগ্রি টিল্ট আছে, সূর্যের দিকে 23.5 ডিগ্রি ঝুঁকে আছে, তাই জন্য সূর্য রশ্মি পৃথিবীতে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অর্থাৎ কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা অবধি ট্রাভেল করতে পারে। এবং এটা 23.5 ডিগ্রি উত্তর আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, নর্থ থেকে সাউথ। যদি পৃথিবী অন্য কোনো অ্যাঙ্গেলে ঝুঁকে থাকতো তাহলে সেই অ্যাঙ্গেলে ট্রাভেল করতে সূর্য রশ্মি, ঠিক আছে। যেহেতু পৃথিবী 23.5 ডিগ্রি নিজের অ্যাঙ্গেলে ঝুঁকে আছে, সূর্য রশ্মি ও 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অর্থাৎ কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি অবধি ট্রাভেল করে, সেটাই আমরা এখানে দেখিয়েছি। পৃথিবী যখন এই পজিশনে আছে, যে ডেটটাকে আমরা বলবো 22শে ডিসেম্বর, অর্থাৎ 22শে ডিসেম্বর এবং ঠিক 6 মাসের ব্যবধান 21শে জুন, পৃথিবীতে দুখানা অপোজিট কন্ডিশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। দেখো সব 6 মাসের ব্যবধানে হচ্ছে, এই দুটো পজিশন 6 মাসের ব্যবধানে, আবার এখানে দুখানা পজিশন 6 মাসের ব্যবধানে। এগুলো কি কি পজিশন আমি আস্তে আস্তে ডেসক্রাইব করছি। দেখো 22শে ডিসেম্বরের যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এই ডেটগুলো প্রচুর ইম্পর্টেন্ট, এই ডেট থেকে ডাইরেক্টলি কোশ্চেন দেয়, ঠিক আছে। এই ডেট কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, ডেট থেকে ডাইরেক্টলি কোশ্চেন দেবে, ঠিক আছে। 22শে ডিসেম্বর কি হয় আমি বললাম একটু আগেই, সূর্যের রশ্মি এই ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি ট্রাভেল করে, ঠিক আছে। তো আমি 22শে ডিসেম্বরটাই ধরে নিলাম। সূর্য রশ্মি এখন আছে ট্রপিক অফ ক্যান্সারে, ঠিক আছে। সূর্য রশ্মি এখন তির্যকভাবে ট্রপিক অফ ক্যান্সারে পড়ছে, ঠিক আছে, সরি, সূর্য রশ্মি এখন তির্যকভাবে ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে পড়ছে, অর্থাৎ মকরক্রান্তি রেখাতে সূর্য রশ্মি তির্যকভাবে পড়ছে। এবার দেখো এই মকরক্রান্তি রেখাটা কোন গোলার্ধে আছে, এটা উত্তর গোলার্ধ মানে নর্থ সাইড। দিক কি বলে, এটা নর্থ, এটা সাউথ, তাই তো, নর্থ সাউথ, সাউথ, এটা নর্থ সাইড, এটা সাউথ সাইড। তাহলে পৃথিবীর যে উপরের পার্ট এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলে এবং পৃথিবীর যে নিচের পার্ট সেটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার বলে, ঠিক আছে। অর্থাৎ উত্তর গোলার্ধ আর নিচেরটাকে বলে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। যেটা পৃথিবীর উপরের পার্ট সেটাকে বলে উত্তর গোলার্ধ, নিচের পার্টকে বলে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। তা সূর্য রশ্মি এখন 22শে ডিসেম্বরে এই দক্ষিণ গোলার্ধে পড়ছে। কোথায় পড়ছে, দক্ষিণ গোলার্ধে পড়ছে। যদি সূর্য রশ্মি তির্যকভাবে দক্ষিণ গোলার্ধে পড়ে থাকে তাহলে এখন গরম কোথায় হবে, দক্ষিণ গোলার্ধে হবে, তাই তো। দক্ষিণ গোলার্ধে কি হয়ে যাবে, গরমকাল হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, গরমকাল চলে আসবে, কারণ সূর্য রশ্মি তো তির্যকভাবে পড়ছে, এখন এদেরকে তাতিয়ে দেবে, গরম করে দেবে, ঠিক আছে না, জায়গাটাকে। ফলে দক্ষিণ গোলার্ধে যেহেতু সূর্য রশ্মি তির্যকভাবে পড়ে, এখানে গরমকাল হচ্ছে এবং এখানে দিন কি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে বড়। দক্ষিণ গোলার্ধে দিন হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে, দক্ষিণ গোলার্ধে কি হয়েছে, দিন বড় হয়ে যাচ্ছে। ঠিক এর অপোজিটটা হচ্ছে উত্তর গোলার্ধের ক্ষেত্রে এই সময়, যখন সূর্যরশ্মি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন অর্থাৎ মকরক্রান্তি রেখায় লম্বভাবে পড়ছে, তখন দক্ষিণ গোলার্ধের দিন বড় হয়ে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে গরমকাল আসছে। গরমকাল কখন আসে আমরা দেখি না, যখন দিন বড় হয় তখন গরমকাল চলে আসে, দিন 7টা অবধি, তখন প্রচন্ড গরমের তেজ থাকে। আর যখন দিন ছোট হয়ে যায়, 5টায় দেখবে অন্ধকার হয়েছে, তখন তো শীতকাল। আমরা দেখতে পাই না ডিসেম্বর মাসে 5টায় অন্ধকার, 5টার মধ্যে অন্ধকার হয়ে গেল, তখন হয় শীতকাল, আমরা রাতে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুই। যাই হোক, তো এইখানে কি হয়, দক্ষিণ গোলার্ধে কি হয়, ডিসেম্বর মাসে দিন বড় হয় এবং গরম পড়ে যায় ফলে। আর এর ফলে এই সময় উত্তর গোলার্ধে কিন্তু সূর্যরশ্মি পৌঁছাতে পারছে না বা তির্যকভাবে পৌঁছাচ্ছে, ঠিক আছে, ডাইরেক্টলি পৌঁছাতে পারছে না।
সূর্যরশ্মি তির্যকভাবে পৌঁছাচ্ছে, উত্তর গোলার্ধের দিকে তির্যকভাবে পৌঁছাচ্ছে। ফলে যেহেতু ডাইরেক্টলি সূর্যরশ্মি উত্তর গোলার্ধে পৌঁছাতে পারছে না, উত্তর গোলার্ধে কি হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে এবং রাত বড় হয়ে যাচ্ছে, এবং এখানে কি হয়ে যাচ্ছে, শীতকাল চলে আসছে। শীতকাল চলে আসছে, এখানে গরমকাল এবং এই শীতকাল, এই ডিসেম্বর মাসে আমাদের এখানে শীত পড়ে তো, কারণ আমরা উত্তর গোলার্ধে আছি। ইন্ডিয়া কোন দিকে আছে, ট্রপিক অফ ক্যান্সারের কাছাকাছি আছে। ভারত এখানে আছে, ট্রপিক অফ ক্যান্সারের কাছাকাছি ভারত আছে। এখানে এরকম জায়গায় আমরা আছি, ভারত ট্রপিক অফ ক্যান্সারে আছে, তাই তো। তাই জন্য আমরা আছি উত্তর গোলার্ধে পৃথিবী। অ্যাকচুয়ালি আমরা উত্তর পশ্চিম গোলার্ধে আছি, ঠিক আছে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু আমরা উত্তর গোলার্ধে যেহেতু পড়ছি, তাই জন্য এখানে ডিসেম্বর মাসে আমাদের এখানে শীত, কারণ আমাদের এখানে সূর্যরশ্মি তির্যকভাবে ডিসেম্বর মাসে পৌঁছাতে পারছে না, বোঝা যাচ্ছে। সূর্যরশ্মি তির্যকভাবে, সূর্যরশ্মি লম্বভাবে ডিসেম্বর মাসে আমাদের এখানে পৌঁছাতে পারছে না, কারণ লম্বভাবে তো ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে পড়ছে। কর্কটক্রান্তি রেখায় সূর্যরশ্মি তেরছাভাবে পৌঁছাচ্ছে, ঠিক আছে, সূর্যরশ্মি তির্যকভাবে পৌঁছাচ্ছে। ফলে এখানে দিন ছোট হয়ে যাচ্ছে, রাত বড় হয়ে যাচ্ছে, এবং এখানে শীতকাল দেখতে পাওয়া যাচ্ছে, বোঝা গেল। তাহলে যখন সূর্যরশ্মি ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে পড়ে, ক্যাপ্রিকর্ন বা কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা যে গোলার্ধে অবস্থিত, সেই গোলার্ধে গরমকাল এবং তার অপোজিট গোলার্ধে হয়ে যাবে শীতকাল। এবার পৃথিবী আবার ঘুরতে ঘুরতে 21শে জুনের পজিশনে চলে এলো। আমরা দেখতে পাচ্ছি এবার পৃথিবী ঘুরতে ঘুরতে 21শে জুনের যদি পজিশনে চলে আসে, সেই সময় কি হচ্ছে, সূর্যরশ্মি তির্যকভাবে এবার ট্রপিক অফ ক্যান্সারে পড়া শুরু করে দিল। দেখো, সূর্যরশ্মি তির্যকভাবে ট্রপিক অফ ক্যান্সারে পড়া শুরু করে দিল। দেখো, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম, মানে সূর্যরশ্মি এইখান থেকে এত দূরই ট্রাভেল করবে। এর পরবর্তী যে অঞ্চলগুলো, সেখানে সবসময় তির্যকভাবেই পড়বে সূর্যরশ্মি। ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ যদি বলি এটা ভূমধ্য রেখা, এটা ট্রপিক অফ ক্যান্সার, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। তো এই অঞ্চলটা আর এই অঞ্চলটায় সূর্যরশ্মি কখনোই লম্বভাবে পৌঁছাতে পারবে না, সবসময় তির্যকভাবে পৌঁছাবে বছরের যে কোনো সময়। তাই জন্য এই অঞ্চল এবং এই অঞ্চলে সবসময় ঠান্ডাই থাকে, ঠিক আছে। সুমেরু এবং কুমারীপুরুষে দেখেছো বরফ ছাড়া, তোমার বরফই বরফ, তাই তো। সবসময় এই অঞ্চলে ঠান্ডাই থাকবে। গরম কোন অঞ্চলটা, এই জায়গাটা। এই জন্য এইখানে জনবসতি বেশি, যত চাষবাস, যত খাদ্য দ্রব্যাদি সব এই অঞ্চলেই উৎপাদন হয়। পৃথিবীর এই টপিক অফ ক্যান্সার থেকে টপিক অফ ক্যাপ্রিকর্নের মধ্যেই সব উৎপাদন হয়, কারণ এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে। যেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে সেখানে বরফ থাকবে না, বরফ গলে যাবে, ফলে যে জমি আছে সেগুলো উর্বর হয়ে যাবে, চাষের যোগ্য হয়। ফলে যত খাদ্য দ্রব্যাদি পৃথিবী থেকে উৎপন্ন হয় সব এই লোকেশনের মধ্যেই হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড পজিশনটা দেখি। সেকেন্ড পজিশনে কি আছে, সেকেন্ড পজিশনে অর্থাৎ 21শে জুন এইবার সূর্যের যে রশ্মি, সেটা টপিক অফ ক্যান্সারে লম্বভাবে পড়া শুরু করে দিল, ঠিক আছে। এর ফলে কি হলো, টপিক অফ ক্যান্সারে যেহেতু লম্বভাবে পড়ছে, তোমরা তো এখন জেনে গেছো এটা হচ্ছে ইকুয়েটার, এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে ক্যাপ্রিকর্ন। যেহেতু সূর্যরশ্মি এখন এখানে লম্বভাবে পড়ছে, এখানে কি হয়ে গেল, গরমকাল হয়ে গেল। উত্তর গোলার্ধে এখন হয়ে গেল গরমকাল। আর গরমকাল কখন হয়, যখন এখানে দিন বড় হয়ে যায়। তার মানে আমি বুঝতে পারি 21শে জুন উত্তর গোলার্ধে দিন বড় হয়ে গেল, গরমকাল পড়ে গেল, এবং রেসপেক্টিভলি দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়ে গেল এবং শীতকাল পড়ে গেল, ঠিক আছে। দক্ষিণ গোলার্ধে দিন ছোট হয়ে গেল এবং শীতকাল পড়ে গেল, কারণ কি, সূর্যরশ্মি তির্যকভাবে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখায় পড়ছে এখন। এর ফলে এইখানে ভুল বললাম, কি হলো, সূর্যরশ্মি ডাইরেক্টলি লম্বভাবে টপিক অফ ক্যান্সারে পড়ছে বা কর্কটক্রান্তি রেখায় পড়ছে। ফলে সূর্যরশ্মি ক্যাপ্রিকর্নে তির্যকভাবে পড়ছে, ঠিক আছে, তির্যকভাবে, ডাইরেক্টলি পড়তে পারছে না, বা তির্যকভাবে পড়ছে, হেলিয়ে পড়ছে বা বেঁকে পড়ছে। ফলে এই অঞ্চলে গরম হতে পারছে না, এই অঞ্চলে শীত হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। অর্থাৎ সূর্যরশ্মি যেখানে লম্বভাবে পড়ে সেইখানে কি হয়, গরম, আর যেখানে তির্যকভাবে পড়ে, লম্বভাবে পড়তে পারে না, কাটিয়ে পড়ে, সেই জায়গাটা হয়ে যায় শীত। দেখো, এখন পৃথিবীর এই কন্ডিশন অনুযায়ী এখানে লম্বভাবে সূর্যরশ্মি ডাইরেক্টলি গিয়ে পড়ছে টপিক অফ ক্যান্সারে, কর্কটক্রান্তি রেখায়। ফলে এখানে গরম, উত্তর গোলার্ধে গরম, দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি যেতে পারছে না, ট্রাভেল করতে পারছে না, তাই জন্য দক্ষিণ গোলার্ধে এখন শীত, ঠিক আছে। অর্থাৎ যখন উত্তর গোলার্ধে গরম থাকবে, তখন দক্ষিণ গোলার্ধে শীত থাকবে, ঠিক আছে। তো কী বললাম আমি, সূর্যরশ্মি যখন কোনো জায়গায় লম্বভাবে পড়ছে, সেই জায়গাটা গরমকাল হয়ে যাচ্ছে, এবং যখন সেখানে লম্বভাবে পড়তে পারছে না বা তির্যকভাবে পড়ছে, সেখানটায় কী হয়ে যাচ্ছে, শীতকাল হয়ে যাচ্ছে। তো এই দুটো পজিশন আমরা দেখতে পেলাম। কি দেখতে পেলাম, দেখো, একটা হচ্ছে 22শে ডিসেম্বর, যেখানে সূর্যরশ্মি টপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখায় লম্বভাবে পড়ছে, ঠিক আছে, মকরক্রান্তি রেখায় লম্বভাবে পড়ছে। ফলস্বরূপ কি হচ্ছে, টপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখায় কি দেখতে পাওয়া যাচ্ছে, গরমকাল দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে, শীতকাল দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আমরা উত্তর গোলার্ধের বাসিন্দা, আমাদের এখানে ভারতে শীতকাল দেখতে পাই, কারণ আমাদের এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়তে পারছে না, তির্যকভাবে পড়ছে, তাই জন্য আমরা এখানে শীতকাল দেখতে পাই। কোশ্চেন দেয় পরীক্ষায় যেটা, সেটা হচ্ছে 22শে ডিসেম্বর, দক্ষিণ গোলার্ধের বড়দিন
বড় দিন, সবচেয়ে বৃহৎ দিন কোন ডেটকে বলা হয়ে থাকে? কোন দিনে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়? অ্যান্সার হয়ে যাবে 22শে ডিসেম্বর। ডাইরেক্টলি এই কোশ্চেনটা পরীক্ষায় তোমরা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? কোশ্চেন দেয় কোন দিন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়? 21শে জুন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়। দেখেছো 21শে জুন আমাদের কিরকম গরম পড়ে, ঠিক আছে? তো 21শে জুন উত্তর গোলার্ধে কি হয়? দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়। ঠিক এর উল্টোটা হয়, 21শে জুনের উল্টোটা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে। এই সময় কি হয়? দক্ষিণ গোলার্ধের রাত সবচেয়ে বড় হয়ে যায়, দিন সবচেয়ে ছোট হয়। বোঝা যাচ্ছে? দেখো ক্লিয়ার করে। 21শে জুন আমি কি দেখতে পাচ্ছি? সূর্যরশ্মি লম্বভাবে ট্রপিক অফ ক্যান্সারে পড়ছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় পড়ছে। তাই জন্য উত্তর গোলার্ধে উত্তরে কি হয়ে যাচ্ছে? দিন বড় হয়ে যাচ্ছে, উত্তরে দিন বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর দক্ষিণে সাউথে কি হচ্ছে? দক্ষিণ গোলার্ধে, সাউথ মানে আমাদের ইন্ডিয়া, সাউথ তামিলনাড়ু না, দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? দক্ষিণ গোলার্ধে কি হয়ে যাচ্ছে? দিন ছোট হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে। এবার যখন দিন বড় হয় কোনো জায়গায় রাত স্বাভাবিকভাবে ছোট হয়ে যাবে, আর কোনো জায়গায় যদি দিন ছোট হয় রাত স্বাভাবিকভাবে বড় হয়ে যাবে। তো যদি কোশ্চেন দেয় উত্তর গোলার্ধের দিন কোন ডেটে উত্তর গোলার্ধের দিন সর্ববৃহৎ হয় বা বড় হয়, সেটা হচ্ছে 21শে জুন। আমাদের এখানে দিন সবচেয়ে বড় হয়। আর ঠিক উল্টোটা হয়, উত্তর গোলার্ধে কোন দিন রাত সবচেয়ে ছোট হয়ে যায়, ঠিক আছে? রাত সবচেয়ে ছোট হয় 22শে ডিসেম্বর। যেভাবেই কোশ্চেন করো, বুঝতে পারছো তোমরা? দেখো আমি একবার ভালো করে লিখে দিচ্ছি এই দুটো, ঠিক আছে? দেখো এখানে লিখছি আমি নর্দার্ন, নর্থ, এখানে লিখছি সাউথ, ঠিক আছে? এবার হচ্ছে 22শে ডিসেম্বর, ঠিক আছে? 22শে ডিসেম্বর। আর এটা লিখছি আমি 21শে জুন, 21শে জুন, ঠিক আছে? এবার বলবে তোমরা, ঠিক আছে? দেখবে আর বলবে যে যখন সূর্যরশ্মি তির্যকভাবে নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে কোন ডেটে, আর লম্বভাবে পড়ে কোন ডেটে? সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে ট্রপিক অফ ক্যান্সারে 21শে জুন, অর্থাৎ 21শে জুন নর্দার্ন হেমিস্ফিয়ারের দিন বড়, ঠিক আছে? 21শে জুন নর্দার্ন হেমিস্ফিয়ারের দিন বড়, আর দিন বড় হলে কি হয়ে যাবে? এখানে দিন ছোট হয়ে যাবে, সাউদার্ন হেমিস্ফিয়ারের দিন ছোট হয়ে যাবে, উল্টোটা ঘটবে, ঠিক আছে? আর ঠিক এর অপোজিটটা 22শে ডিসেম্বর সাউদার্ন হেমিস্ফিয়ারে, অর্থাৎ ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্যের রশ্মি লম্বভাবে পড়ছে, ফলে সাউদার্ন হেমিস্ফিয়ারের দিন বড় মানে গরমকাল, এবং এর উল্টোটা নর্দার্ন হেমিস্ফিয়ারের দিন ছোট। তাই তো? বোঝা গেল তো? কথা শুনে লিখে নাও তোমরা, ঠিক আছে? এইটা হলো সূর্যের মেন দুখানা পজিশন, যেইখানে গরমকাল এবং শীতকাল দেখতে পাওয়া যাচ্ছে। একটা জায়গায় গরমকাল আর একটা জায়গায় শীতকাল, আবার এখানে এক জায়গায় গরম এক জায়গায় শীত। অর্থাৎ পৃথিবী যখন এই পজিশন থেকে এই পজিশনে আসছে, গরম থেকে শীতের দিকে আসছে। কোনটা? গরম থেকে শীতের দিকে আসছে কোনটা? দেখো দক্ষিণ হেমিস্ফিয়ার গরম থেকে শীতের দিকে আসে, কারণ দক্ষিণ হেমিস্ফিয়ারে এখন সূর্যরশ্মি 22শে ডিসেম্বর তির্যকভাবে পড়ছিল, এখন তারা শীতের দিকে চলে গেল, আর আমরা শীত থেকে গরমের দিকে চলে এলাম, ঠিক আছে? আচ্ছা, এই দুখানা পজিশনের মাঝেও আরো দুখানা পজিশন থাকে, ঠিক আছে? এই দুখানা পজিশনের মাঝেও আরো দুখানা পজিশন থাকে। ব্যাপারটা কি হয়? দিন এবং রাত বড় হচ্ছে বা তারতম্য বাড়ছে দিন রাতের মধ্যে, কখনো দিন বড় হচ্ছে, কখনো রাত বড় হচ্ছে, ঠিক আছে? যখন দিন বড় হচ্ছে তখন রাত ছোট হয়ে যাচ্ছে, আর যখন রাত বড় হচ্ছে তখন দিন ছোট হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। এবার গল্প কি হয়? যখন দিন বড় হচ্ছে এবং রাত ছোট হচ্ছে, এই কন্ডিশনটা এক জায়গায় গিয়ে মিলে যায়, মানে একদিন কি হয়, দিন এবং রাত দুদিন সমান থাকে, দুটোই সমান থাকে, তারপর আবার দিন বাড়তে থাকে, রাত কমতে থাকে। আরেকবার কি হয়, দিন রাত দুটোই সমান, তারপরে দিন কমতে থাকে, রাত বড় হতে থাকে। সেই দুটো পজিশন হচ্ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। মানেটা কি? 21শে মার্চে কি হচ্ছে, এখানে দেখো উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট আছে, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে ছোট আছে। এবার 22শে ডিসেম্বরের পর থেকে উত্তর গোলার্ধের দিন আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে 21শে মার্চ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয় জায়গায় দিন এবং রাত সমান হয়ে যায়, ঠিক আছে? এবার উত্তর গোলার্ধ কি হলো, গরমের দিকে যাচ্ছে। এবার আবার 21শে মার্চ থেকে যখন ট্রাভেল করছে দিয়ে বা 21শে জুনে যখন আসছে, উত্তর গোলার্ধের দিন সর্ববৃহৎ হয়ে যাচ্ছে, অর্থাৎ দিন ছোট থেকে বাড়তে বাড়তে এখানে সমান, আবার বাড়তে বাড়তে সর্ববৃহৎ, আবার সর্ববৃহৎ থেকে কমতে কমতে এখানে সমান, আবার সমান হতে হতে এখানে সবচেয়ে কম। বোঝা যাচ্ছে? এরম ভাবে পৃথিবী ঘোরে, এরম ভাবে পৃথিবীতে দিন রাতের তারতম্য দেখতে পাবে। কোনো একদিন দিন ফিক্স থাকে না, প্রতিদিনে দিনের তারতম্য হতে থাকে।
22শে ডিসেম্বর যখন আমাদের এখানে শীতকাল, তখন এখানে দিন সবচেয়ে ছোট। 22শে ডিসেম্বর আমাদের এখানে দিন সবচেয়ে ছোট। 22শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে দিন বড় হতে থাকে। 22শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে দিন বড় হতে থাকে এবং একটা সময় গিয়ে 21শে মার্চ দিন এবং রাত সমান হয়ে যায়। ঠিক আছে, দিন বড় হতে হতে দিন এবং রাত সমান হয়ে যায়। আর এই যে সমান হওয়ার জায়গা, এটাকে আমরা কি বলি? বসন্ত বিষু। এটাকে আমরা বলি বসন্তকাল বা বসন্ত বিষু। ঠিক আছে, বসন্তকালের পরে কিসের আগমন হচ্ছে? গ্রীষ্মের আগমন হচ্ছে। ঠিক আছে, বসন্ত বিষু বা বসন্তকাল। ঠিক আছে, 21শে মার্চে কি বলা হয়? বসন্ত বিষু বা বসন্তকাল বলা হচ্ছে। ঠিক আছে, এরপর আস্তে আস্তে আবার দিন বড় হতে থাকছে। বড় হতে 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 আবার 21শে জুন গিয়ে দিন সর্ববৃহৎ হয়ে যাচ্ছে। দিন সর্ববৃহৎ, সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত উত্তর গোলার্ধে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার 21শে জুনের পর থেকে আস্তে আস্তে বর্ষা ঢুকছে। বর্ষা একটা আলাদা চ্যাপ্টার। ঠিক আছে, বর্ষা একটা আলাদা চ্যাপ্টার, সেটাকে আমরা আলাদাভাবে পড়াবো। বর্ষার 21শে জুনের পর থেকে আস্তে আস্তে কি হচ্ছে? আবার দিন ছোট হতে শুরু করছে, রাত বড় হতে শুরু হচ্ছে। ঠিক আছে, এবার গিয়ে দুটোই ব্যালেন্স হচ্ছে আবার 23শে সেপ্টেম্বর গিয়ে। 23শে সেপ্টেম্বরে দিন এবং রাত আবার সমান হয়ে যাচ্ছে। এর ফলে 23শে সেপ্টেম্বরকে বলা হয় শরৎকাল। 23শে সেপ্টেম্বরকে কি বলা হয়? শরৎ ঋতু বা শরৎকাল। ঠিক আছে, এবং 23শে সেপ্টেম্বরের পরে আবার আস্তে আস্তে কি হয়? দিন ছোট হতে হতে 22শে ডিসেম্বর গিয়ে দিন সবচেয়ে ছোট হয়ে যায় এবং শীতকালে আবির্ভাব হয়। তাহলে এখানে আমরা শরৎ ঋতু দেখতে পেয়ে যাচ্ছি। তা এই ছবি অনুযায়ী আমরা চারখানায় ঋতু দেখতে পাচ্ছি: একটা গরম, একটা শীত, একটা বসন্ত এবং একটা শরৎ। বাকি যে ঋতুগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বর্ষাকাল, সেটা আমরা আলাদাভাবে পড়াবো। তো এটার ওভারভিউটা জাস্ট আমি আরেকবার বলে দিচ্ছি। চারখানা ডেট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে 22শে ডিসেম্বর, একটা 21শে জুন, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। আর এটা হচ্ছে 21শে মার্চ, একটা 23শে সেপ্টেম্বর। তিনটে ডেট মনে রাখবে: 21, 22, 23। 21, 22 আর 23। ঠিক আছে, দুটো 21 আছে, একটা 22 আছে, একটা 23 আছে। 21, 22, 23 মনে রাখবে। 21শে কি হচ্ছে? 21শে জুন আর 22শে ডিসেম্বর। ঠিক আছে, 6 মাসের ব্যবধান। দেখো, 6 মাসের ব্যবধান। একটা 21শে জুন, একটা 22শে ডিসেম্বর। 21শে জুন আমাদের এখানে গরম, আমাদের দিকে মনে রাখবে, আমাদের এখানে গরম। আর উল্টোটা 22শে ডিসেম্বর আমাদের এখানে ঠান্ডা। আচ্ছা, এবার দেখো, গরমকাল আসার আগে কে আসছে? বসন্তকাল। মার্চ মাসে দোল উৎসব হয়। মার্চ মাসে কি হয়? দোল উৎসব হয় না? দোলের মাধ্যমে আমরা শীত থেকে গরমের মধ্যে যাই। তা সেটা হচ্ছে মার্চ মাসে। 21শে মার্চ হচ্ছে দোল উৎসব। তারপরে আমরা মনে রাখবো 21শে মার্চ আমাদের এখানে বসন্ত বিষু। আচ্ছা, ঠিক আবার কি উল্টোটা, 21শে জুন থেকে যে 22 ডিসেম্বর যাচ্ছি, তার মাঝখানে সেপ্টেম্বরে দেখবি বিশ্বকর্মা পুজো হয় না? সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো হয়। তো এই বিশ্বকর্মা পুজোর মাধ্যমে আমরা গরম থেকে শীতের দিকে পৌঁছাচ্ছি। ঠিক আছে, এটা মনে রাখবে। তো এই জায়গাটাকে আমরা বলি শরৎকাল। 23শে সেপ্টেম্বরটাকে আমরা বলি শরৎকাল। তাহলে তোমরা বুঝতে পারছো পজিশনটা কি? একটা সময় সূর্যের আলো ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখায় লম্ব হয়ে পড়ে, আর একটা সময় সূর্যের আলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকর ক্রান্তি রেখায় লম্ব হয়ে পড়ে। ঠিক আছে, যখন উত্তর গোলার্ধে বা ট্রপিক অফ ক্যান্সারে লম্ব হয়ে পড়ে বা কর্কট ক্রান্তি রেখায় লম্ব হয়ে পড়ে, তখন উত্তর গোলার্ধের দিন বড় হয়ে যায়, অর্থাৎ উত্তর গোলার্ধে গরম হয়ে যায়। এবং ঠিক এর উল্টোটা সেই সময় দক্ষিণ গোলার্ধের সাথে দেখতে পাওয়া যায়। সেই সময় ওইখানে শীতকাল হয়, দিন ছোট হয়ে যায়। আবার যখন ট্রপিক অফ ক্যাপ্রিকর্নে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেই সময় দক্ষিণ গোলার্ধে দিন বড় হয়ে যায় এবং ওখানে গরমকাল দেখতে পাওয়া যায়। এবং উত্তর গোলার্ধের ঠিক এর অপোজিটটা, উল্টোটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ডেটগুলো মনে রাখতে হবে। আর দুটো পজিশনের মাঝখানে যে দুটো জায়গা আছে, একটাকে বসন্তকাল বলে, একটাকে শরৎকাল বলে। জাস্ট এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর মনে রাখবে, এই বসন্তকাল বা 21শে মার্চে কি হয়? যেহেতু সূর্যরশ্মি ইকুয়েটারে পড়ছে, এই দুটো সময় সূর্যরশ্মি কোথায় পড়ছে? ইকুয়েটারে লম্বভাবে পড়ছে। ইকুয়েটার বা 0 ডিগ্রিতে লম্বভাবে পড়ছে। শরৎকালেও পড়ছে আর বসন্তকালেও পড়ছে। তাই জন্য কি হয়? এখানে প্রতি সময় দিন রাত সমান হয়ে যায়, ইকুয়াল ভাবে লেগে যায়। দিন রাতের তারতম্য এখানে সমান হয়, কোথাও দিন বড় রাত ছোট হয় না। এই দুটো পজিশনে দিন রাত সবসময় সমান হয়, আর ওয়েদারও সবসময় সমান হয়ে যায়, না বেশি গরম না বেশি ঠান্ডা। ঠিক আছে, তো এই দুটো কন্ডিশন কখন দেখতে পাওয়া যায়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বরের পরে আস্তে আস্তে ঠান্ডা বাড়তে শুরু করে, আর মার্চের পরে আস্তে আস্তে গরম বাড়তে শুরু করে। ঠিক আছে, আর এই মার্চ আর সেপ্টেম্বর এই দুটো সময় কিন্তু মনে রাখতে হবে সূর্যরশ্মি ইকুয়েটারে ডাইরেক্টলি ভাবে পড়ে। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? একটা বছরে সূর্যরশ্মি 23rd মানে 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন থেকে বা মকর ক্রান্তি রেখা থেকে, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার অবধি আমরা ট্রাভেল করছি সূর্যরশ্মি। দেখো, মকর ক্রান্তি রেখায় ছিল, এরপরে উঠে চলে গেল ইকুয়েটারে, এরপরে এখানে চলে এলো ট্রপিক অফ ক্যান্সার। আবার দেখো, ট্রপিক অফ ক্যান্সার থেকে চলে এলো ইকুয়েটারে, এই নিচের দিকে নামছে, আবার ইকুয়েটার থেকে চলে এলো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন।
বুঝে যাচ্ছে? অর্থাৎ কর্কটক্রান্তি রেখা বা কি বলে ট্রপিক অফ ক্যান্সার থেকে মকরক্রান্তি অবধি সূর্য রশ্মি একটা বছরে ট্রাভেল করে। আর যে বাকি অঞ্চলগুলো ট্রাভেল করতে পারছে না সেখানে কিন্তু সবসময় ঠান্ডা থাকে, এই জন্য এখানে চাষবাস করা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো এটা প্রচুর ইম্পর্টেন্ট একখানা চ্যাপ্টার, প্রচুর ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, এখান থেকে প্রচুর কোশ্চেন দেবে পরীক্ষা। আর এটা কিন্তু কনসেপচুয়ালি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, টপিক অফ ক্যান্সার থেকে ক্যাপ্রিকর্ন অবধি যে সূর্য রশ্মি ট্রাভেল করে, এই কেন কেন আমাদের পরিবর্তন হয় ওয়েদারে, এই কনসেপ্টটা কিন্তু এখান থেকে ক্লিয়ার করা। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতেও পেরেছো। যদি কোনো রকম ডাউট থাকে তুমি আমাকে কমেন্ট করবে, আমি আবার তাহলে বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সবসময় দেবো। তো দেখতে থাকো ভিডিও, ধন্যবাদ।